এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছাড়ুন আমায়। তাচ্ছিলের হাসি ফুটল সুদর্শনের ঠোঁটের কোণে। সে কেমন এক দৃষ্টি মাহির মুখপানে তাকিয়ে থেকে হিসিসি আওড়ায়। নতুন কিছু বল বান্দির মেয়ে। নাকের পাটা ফুলল মাহির। অস্বস্তিতে চোখ খুলবার জো নেই তার। কপাল কুঁচকে দাঁত খেঁচে কেবল শোধালো, নির্লজ্জ অসভ্য লোক। এতক্ষণের ক্ষুদ্র হাসিটা বুঝে গাঢ় হলো যুবকের। গালের ভাঁজে জিভে ডগা ঠেলে নীরবে হাসল সে। বাঁকা কণ্ঠে পরক্ষণই বলল, নাইস নেমস। তারপর? রাজসম বিরক্তি ছেয়ে গিয়েছে সপ্তদশীর মুখবাবে। মেয়েটা কেমন তিতি বিরক্ত কণ্ঠে গজগজ করতে করতে আওড়ালো, আপনার হাত সরান অসভ্য বিষ্ট। যুবক নির্বিকার ধীরে ধীরে এগোচ্ছে মাহির মুখপানে। সপ্তদশীর নরম নাকের ডগা ছুঁই ছুঁই তার লম্বাটি নাকের ডগা। সে কেমন আগের ন্যায় ভাবলেশীন কণ্ঠে আওড়ালো, সরাবো না। কি করবি বান্দির মেয়ে? আমি চেঁচাবো কিন্তু। কথার পিঠে এহেন বোকাশোকা উত্তর শুনে এক মুহূর্ত স্থবির চোখে চেয়ে রইল মুগ্ধ। পরক্ষণে যুবকের বাদামি ঠোঁটজোড়া প্রশস্ত হলো শ্লেষাত্মক ভঙ্গিতে। কণ্ঠে একরাশ তাচ্ছিল্য ফুটিয়ে শুধালো, ও রিয়েলি বান্দির মেয়ে? তাহলে আর দেরি কিসের? কাছে আয় না, দেখ কি সুন্দর করে তোর চিৎকার দেওয়াটা যেন বিফলে না যায়, সেই কাজটা করে দেই। আয় আয় বান্দির মেয়ে, তাড়াতাড়ি আয়। এমনিতেই কাল থেকে তুই বড্ড জ্বালাচ্ছিস। আটকে ওঠে মাহি। তৎক্ষণাৎ চোখ দুটো এক ঝটকায় খুলে নিয়ে চেঁচিয়ে বলে উঠে, খবরদার কাছে আসবে না। এহেন কথায় থুরায় থামে অসভ্য বিষ্ট। সে উল্টো জোর বাড়ালো হাতের। মুখ ব্যক্তিতে পরিবর্তন এনে কপাল গোটালো আলগুছে। চোয়ালের পেশি টান টান করে তাতে দাঁত চেপে কটমুটি আওড়ালো, ইউ নো হোয়াট বান্দির মেয়ে? ফাক ইউ অ্যান্ড ইউর ফাকিং ওয়ার্ডস। কথাটা বলে এক ঝটকায় সপ্তদোষের কণ্ঠনালী ছেড়ে দেয় মুগ্ধ। চোখে মুখে একরাশ কঠোরতা লেপটে হাত গুজল পকেটে। 1-2 সেকেন্ড পকেট হাতড়ে পরক্ষণেই বের করে আনে মোটা সিগার এবং লাইটার। নিজ অসভ্যতায় বিলকুল রাগ ঢাক না রেখেই মেয়েটার সামনে ধরালো সিগারখানা। ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার গুজে লম্বা লম্বা দুটো টান বসিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ল মাহির নাক মুখ বরাবর। সহসাই দুর্গন্ধে গা গুলি উঠে মাহির। সপ্তদশী নাক মুখ কুচকে নেয় সঙ্গে সঙ্গে। সম্মুখে দাঁড়িয়ে থাকা রুড়ো মানব কেমন গমগমে গলায় বলে উঠে, তৈরি থাক, গলায় কত তেজ হয়েছে তা আজ রাতে দেখব। বলে পা ঘোরায় মুগ্ধ। সিগারে টান বসে 2 কদম অগ্রসর হতে আচমকা কর্ণগৌরে ভেসে এলো সপ্তদশীর হাঁচির শব্দ। মুহূর্তে স্থবির হলো যুবকের সর্বাঙ্গ। সেকেন্ড পেরোতে না পেরোতে আবার শুনতে পেল একই শব্দ। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় কদম ছুটিয়ে মাহির পানে এগিয়ে আসছে মুগ্ধ। হাতের জ্বলন্ত সিগারটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে ঘরের অন্যত্র। মেয়েটার কাছে এগিয়ে সে মেরুদণ্ড বাঁকিয়ে রুরমানব কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করতে লাগলো, হেই হেই চাশমিশ, হোয়াট হ্যাপেন টু ইউ? তুই হাঁচি দিচ্ছিস কেন? সপ্তদশীর ফের হাঁচে আসার জোগাড়, যার দরুন উত্তর দেবার অবস্থায় নিঃসে। ওদিকে মুগ্ধ যে বড্ড বিচলিত। কেমন উদ্ভ্রান্তের ন্যায় মেয়েটার কাজ ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, এই জানোয়ারে বাচ্চা, উত্তর দে, কি হয়েছে তোর? আমাকে বল, কোথায় কষ্ট হচ্ছে? এই মেয়ে। বলতে বলতে আরেকবার হাঁচি দিয়ে বসে মাহি। তা দেখে মুগ্ধ কেমন উন্মাদের ন্যায় গলা উঁচিয়ে ডেকে উঠে। গার্ডস। মনিবের এক ডাকে হাজির বেশ কজন গার্ডস। মুগ্ধ কেমন অস্থির হয়ে সকলকে হুকুম ছুড়ে বলল, এক্ষুনি এয়ার অ্যাম্বুলেন্স আন, ডক্টর ডাক, তাড়াতাড়ি কর বাস্টার্স, ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কর জানোয়ারে বাচ্চারা, তাড়াতাড়ি কর। কজন গার্ডস তখনই হন্য হয়ে ছুটল বাইরে। উপস্থিত আরও 2-4 জন গার্ডস তখন হন্তদন্ত পায়ে বেড়ে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে আসে মাহির পানে। তৎক্ষণাৎ মেয়েটার ক্ষুদ্র মাথার উপর অনবরত হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, কিচ্ছু হবে না তোর, আমি কিচ্ছু হতে দিব না তোর। এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব তোকে। তোর কি হয়েছে আমায় একটু বল, কোথায় কষ্ট হচ্ছে তোর চাশমিশ? একটু বল না আমায়, আমার কেমন যেন লাগছে। এই এই, তুই ঠিক আছিস? হতভম্বতায় ডুবেছে মাহি। লোকটা অমন হুট করেই বাদরের মতো লাফাচ্ছে কেন? এই না তাকে বকছিল, আরই মধ্যে আবার কি হলো? মাহি কেমন কপাল গুটিয়ে চোখ তুলে
তাকালো ব্যাকুল মুগ্ধের পানে। মুগ্ধ বড় বিচলিত, অবুজের ন্যায় ঘাড় ডলছে অনবরত, মিড়বিড়িয়ে কি যে আওড়াচ্ছে কে জানে। সপ্তদর্শী কাপা কাপা ঠোঁট যুগল নাড়িয়ে যেই না কিছু বলবে তার আগেই ঘটল আরেক কাণ্ড। যুবক তখনই এক ঝটকায় মেয়েটাকে তুলে নিল কাঁধে, অতপর জোরালো পায়ে ঘাট থেকে বেরিয়ে ছুটতে লাগলো প্রশস্ত করিডোর দিয়ে। ছুটতে ছুটতে ব্যাকুল কণ্ঠে বিড়বিড় করছে সে। আমার চাশমিশ, আমি বেঁচে থাকতে কিচ্ছু হবে না তোর। তুই সুস্থ হয়ে উঠবি, একদম সুস্থ হয়ে উঠবি। আবারও আমার সাথে ঘাটতারামি করবি, বকবি আমায়। মাহি স্পষ্ট শুনছে না উন্মাদ যুবকের আওড়ানো বাক্য। যুবকের অমন ছুটে ছুটে দেখে ভয় সেটে যাচ্ছে সে। তৎক্ষণাৎ যুবকের পিঠ খামচে চোখ কুচকে বলে ওঠে, আরে নামা নামায় কি পাগলামো করছেন? আমি ঠিক আছি, জাস্ট ঠান্ডা লেগেছে বৃষ্টি ভেজার কারণে। তখনই ছোটাছুটি থামায় মুগ্ধ। হৃদস্পন্দন বড্ড জোরালো তার, চোখে মুখে ব্যাকুলতা ভরা। সে তৎক্ষণাৎ আলতো করে ঘাড় থেকে নামায় মাহিকে। ঢুলতে থাকা মাহির কাঁধ আঁকড়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, তাহলে আমার ঠান্ডা লাগলো না কেন? তোর একা ঠান্ডা লাগলো কেন? তুই একা কষ্ট পাচ্ছিস কেন? আমি পাচ্ছি না কেন? সত্যি করে বল জানোয়ারের বাচ্চা, কি করেছিস তুই? ঠান্ডা লাগলো কিভাবে? মহাবিপাকে পড়ল মাহি। মাথাটা ঘুরাচ্ছে তার। লোকটার কথাবার্তার আগা মাথা খুঁজে না পেয়ে মেয়েটা বরং চুপই রইল। এদিকে মুগ্ধের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সে কী করছে সেদিকে থোড়াই খেয়াল আছে তার। সে তো অস্থির হয়েছে চাশমিশের জন্য। মুগ্ধ তখন চট করে আঁকড়ে ধরল মাহির নরম কবজি সন্ধি। মেয়েটাকে নিজের সঙ্গে টানতে টানতে এগুলো এলিভেটরের দিকে। বিচলিত কণ্ঠে বিড়বিড়ালো, কিচ্ছু হবে না আমার চাশমিশের, কিচ্ছু হবে না। মিনিট খানেকের মাথায় এলিভেটর থামলো গ্রাউন্ড ফ্লোরে। শ্যাডো মনস্টার ঝড়ের ব্যাগে বের হলেন। এক হাতে ধরে রেখেছে মাহিকে, গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়লেন। গার্ডস! মুহূর্তে হাজির গার্ডস। মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সকলে। মনস্টার কেমন হুঙ্কার ছুড়ে আদেশ ছুড়লেন, আগামী 1 ঘন্টার মধ্যে রাশিয়ার বেস্ট ডক্টরদের আমি আমার প্যালেসে চাই, পাতাল করে হোক কিংবা আকাশ চিরে। আগামী 1 ঘন্টার মধ্যে ওদের না আনতে পারলে তোদের সব কটাকে আমি আমার পেটদের মধ্যে ভাগ করে দিব। সো গো অন এভরিওয়ান। হুকুম তামিল করলেন সবাই। তখনই ঝড়ের ব্যাগে ছুটলেন প্যালেসের বাইরে। ঠিক তখনই মাথা নুয়ে জড়সড় ভাব নিয়ে গ্রাউন্ড ফ্লোরে হাজির হলেন ডক্টর হায়া। বড় ইতস্তত কণ্ঠে ভয়ে ভয়ে আওড়ালেন, মনস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি ওনাকে পরখ করে দেখতে পারি? কথাটা শোনা মাত্রই নাকচ করে উঠে মুগ্ধ। গলায় গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে গর্জন তুলে আওড়ালো, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিব না। সো ফাক অফ। পেছনে দাঁড়িয়ে থেকে মুখ কুচকায় মাহি। কপালে গাঢ় ভাঁজ ফেলে তেরামি দেখিয়ে বলে, উনি ডাক্তার না আপনি ডাক্তার? এত বেশি বোঝেন কেন? বললাম সামান্য ঠান্ডা লেগেছে, এজন্য এত তোলপাড় চালানোর কি আছে বুঝলাম না। সুস্থ করে সেই তো মারবেন। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। শক্ত চাহনি নিক্ষেপ করলো মাহির পানে। তখনই মুখ বন্ধ করলো মাহি। বলতে বলতে বেশি বলে ফেলেছে বুঝতে পেরে মুখটা করলো কাচুমাচু। মাথা নিয়ে চিবুক কণ্ঠায় ঠেকাতেই কর্ণকোহরে ভেসে এলো মুগ্ধের চিরবির কণ্ঠ, তোকে কাবু করার অধিকার শুধু আমার হবে, অন্য কারণ নয়। এমনকি সামান্য একটা অসুখেরও নয়। অবাকের শীর্ষে পৌঁছলেও থমকায় মুখ অভিব্যক্তি। তবে সপ্তদশী নরম মুখখানা কেন যেন থমকায়নি আজ। সেথায় অদ্ভুতভাবে ভেসে উঠল এক পশলা তাচ্ছিলের ছাপ। রক্তিম অধর যুগলের নিখুঁত রেখায় আচমকায় ফুটে উঠল তাচ্ছিলের হাসি। সপ্তদশী আগের ন্যায় নত মুখে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, কাবু সে আপনি ভালো পারবেন জানি, শত হলেও হার্টলেস বিস্ট বলে কথা। আধিপত্য বিস্তারে আপনার ঝোঁক যে বড্ড, তা অবশ্য আমার অজানা নয়। আচানক ঘোর ভাঙল যুবকের। মুখাবয়ব থেকে মুহূর্তে ছিটকে সরে গেল এতক্ষণের অজানা পাগলামোগুলো। তার ফর্সা মসৃণ ললাটে ভাঁজ পড়ল স্পষ্ট। মোটা সোটা ঘাড়টা আরেকটু বাঁকিয়ে আলগোছে তাকালো পেছনে। আগের ন্যায় দৃষ্টি করল তীক্ষ্ণ। পরক্ষণেই বাদামি ঠোঁটজোড়া দাঁতের শোনে পিষ্ট হলো রুর মানবের। সপ্তদশী নতমুখ পানে এক দৃষ্টে তাকিয়ে আছে সে, যেন ওই বাদামি চোখ দুটো দিয়েই বলে যাবে হাজারো কথা। এই সুবুদ্ধিতে ফিরে এই যুবক রূপ ধরল চিরচেনা। মস্তিষ্কে বেজে উঠল আগের সেই ক্রূরতা। সপ্তদশী মাথা তুলল না। অস্বস্তিতে হাত মুচড়াচ্ছে অনবরত। মুগ্ধের তখন কি হলো কে জানে। এক হাতে ধরে রাখা মাহির নরম কবজি সন্ধিতে তখনই বসালো এক হ্যাচকা টান। মুহূর্তের ঘটনায় স্তম্ভিত মাহি।
হতচকিত নেত্রে চোখ তুলতে নিজেকে আবিষ্কার করলো রুড়ো মানবের প্রশস্ত বক্ষের বড্ড নিকটে। মাহি ঢুক গেল সামান্য। ভারত দৃষ্টি একটুখানি ঘুরতেই হঠাৎ টের পেল তার নরম সরম ঘাড় বরাবর 5টি রুক্ষ আঙুলের স্পর্শ। ধীরে ধীরে ঘাড়ে নরম ত্বক খামচে ধরেছে সেই রুক্ষ আঙুলগুলো। সপ্তদশীর মুখভাবে পরিবর্তন নামছে ক্রমশ। মসৃণ ললাটে ভাঁজ পড়েছে ব্যথাতুর। ঘাড় বরাবর আঙুলের জোর বাড়তে তৎক্ষণাৎ কঁপকে ওঠে মাহি। চোখ মুখ খিচে হাত ঘুরে নেয় ঘাড়ের কাছে। এদিকে মুগ্ধ ভ্রুক্ষেপহীন সরু দৃষ্টি সে কখন থেকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সপ্তদশী কোকিয়ে যাচ্ছে, অথচ তার মধ্যে তেমন কোনো বিচলিত ভাবস্রোত নেই। উল্টো পিয়ার্সিং করা ঠোঁটের কোণে ঝুলছে বক্র হাস্যের রেশ। যুবক জোর বাড়ালো হাতের মুঠো ভর্তি সপ্তদশীর সিল্কের চুল তা নিয়ে টান বসাচ্ছে নিচের দিকে। আহত মাহি ঠোঁট কামড়ে সহ্য করছে চুলের ব্যথা। ধীরে ধীরে ঘাড় কুচকায় তার। মুখটা হয়েছে সামান্য উঁচু। তখনই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কর্কশ কণ্ঠ। চোখ খোল বান্দির মেয়ে। সহসা চোখের পর্দা সরালো মাহি। ঘোলাটে চোখ দুটো মুহূর্তে আটকালো যুবকের নিষ্প্রাণ বাদামি চোখ দুটোর মাঝে। সুদর্শনের মুখখানা সে কি গম্ভীর, চোয়াল ফুটেছে ব্লেডের নাই। এখনো বোধ হয় দাঁতে দাঁত চাপেনি মুগ্ধ। চাপলে নিশ্চয়ই কটমট শব্দ শুনতে পেত সপ্তদর্শী। মাহি যখন নিজ চাপা কষ্টে মত্ত, ঠিক তখনই মুগ্ধ ঘটায় আরেক কাণ্ড। তখনই অন্য হাতে মাহি নরম গ্রীবাদের সাঁকড়ে ধরে হিংস্র থাবায়। পরক্ষণে কেমন হিসিসি বলে উঠে, ইউ নো হোয়াট বান্দির মেয়ে, ইউ আর রাইট। আমার প্রতিটা জিনিস হোক সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তার প্রতি আমার আধিপত্য বিস্তারের ঝোঁক খুব বেশি। কজ আই ডোন্ট লাইক টু শেয়ার এনিথিং উইথ এনিবডি। আমার রাজত্বের একমাত্র ভোগকারী আমি নিজেই। মাহির ছলছল চোখ দুটোর কালো কুচকুচে মনে জোড়া থেমে গেল এক জায়গায়। দৃষ্টি হলো অনুভূতি শূন্য। মস্তিষ্ক বড্ড ফাঁকা এই মুহূর্তে। মনের কোণে উত্থাপিত হয়েছে হাজারো প্রশ্ন। মাহির সময় নিয়ে ঢুক গেল। সন্দিগ্ন ভঙ্গিতে পলকহীন চোখে তাকিয়ে রইল মুগ্ধের পানে। যুবকের বাদামি চোখ দুটোর ভাষা বড় জটিল। পড়তে গেলে হারিয়ে যাওয়ার উপক্রম সপ্তদশীর নিজেরই। সে সময় নিল খানিক। তীর করে কাঁপতে থাকা অধৈর্যবল সামান্য নড়ল তার। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোলো, কেন করছেন এত কিছু? যুবক ঠোঁট বাঁকিয়ে হাসল। প্রাণহীন ঠান্ডা সে হাসি, যার আদ্য প্রান্তে কেবল কুটিলতা। মুগ্ধ তখন আলগুছে ছেড়ে দিল মাহির নরম গ্রীবাদেশ। পরক্ষণে সপ্তদশীর চুলের ভাঁজে লুকায়িত নিজ রুক্ষ আঙুলগুলো ধীরে সুস্থে আলগা করতে করতে ক্রূর কণ্ঠে জবাব দিল, কোরবানির আগে পশুকে সাজানো গোছানো হয় কেন? বিহ্বলিত ছাপ ধরেছে মাহির ক্ষুদ্র মুখ। আবুদের ন্যায় যুবকের পানে তাকিয়ে থেকে হতবাক কণ্ঠে প্রত্যুত্তরে বলল, কুরবানির উদ্দেশ্যে। তৎক্ষণাৎ রুড়ো মানবের ঠোঁটের কোণে বাঁকা হাসির র্যাশ দৃশ্যমান হলো। সপ্তদশীর চুলের ভাঁজ থেকে সম্পূর্ণরূপে আলগা হলো তার রুক্ষ আঙ্গুল। আর নিজ উদ্যোগে মধ্যকার দূরত্ব বাড়িয়ে 2 কদম পিছিয়ে গেল মুগ্ধ। বলিষ্ঠ দেহখানা টান টান করে হাত গুজলো পকেটে। এদিকে তার এমন বাঁকা হাসি দেখে দুটানায় পড়ল মাহি। চোখে মুখে লেপটে গেল একরাশ জিজ্ঞাসা। বোকা মানবী খানিকটা স্থির হয়ে নিজ প্রত্যুত্তরে আবারও মনোযোগ টানল। বিচক্ষণতার সঙ্গে একে একে দু মিলতে চট করেই বিস্ফোরিত দৃষ্টিতে হরবরি তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের পানে, যার ক্রূর চাহনি আপাতত মাহিতে নিবদ্ধ। মাহি ভরকায় থতমত চেহারা নিয়ে থেমে থেমে আওড়ায়, তার মানে আপনি আমাকেও মেরে? বাকিটা আর জিভ খসানোর ফুরসত হয়নি। তার আগেই মুগ্ধের কুটিল হাসি এবং ক্রূর চাহনি সবটা বুঝিয়ে দিল বোকা সপ্তদর্শীকে। তবু নরম দিলের মাহি। অবচেতন মনের কোণে কোথাও না কোথাও একটুখানি অবিশ্বাসের দানা এসে উকে ঝুঁকে দিতেই সম্মুখ থেকে শোনা গেল মুগ্ধ নামক নির্দয় মানবের প্রাসভারী কুটিল কণ্ঠ, শত্রুর মেয়েকে বেশি দিন বাঁচিয়ে রেখে অন্ন ধ্বংস করার মতো দরদি আমি নই বান্দির মেয়ে। তাই খুব তাড়াতাড়ি তোকে তোর শ্বশুর বাড়ি পাঠাবো। এজন্যই না তোর অত খাতির যত্ন করছি। সহসা ভ্রু গোছালো মাহি। সুশ্রী গৌরবর্ণা মুখখানায় দেখা মিলল এক আকাশসম সন্দিগ্ধতা। মায়াবিনীর চোখ দুটো কেমন ছলছল হয়ে গেল দেখো। চিবুক নামালো গলার কাছে। সামান্য নাক টেনে টেনে মায়াবিনী মোটা কণ্ঠে শোধালো, সত্যি মেরে ফেলবেন আমায়? তা কবে মারবেন শুনি? নত মুখে বাক্যটুকু আওড়ে থেমে গেল মাহি। চোখ তুলে মোটেও তাকালো না সম্মুখে। এদিকে একজোড়া দাম্ভিক কদম তখন গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি।
অতপর কোনরূপ বলা কোয়া ছাড়াই রূঢ় মানব তক্ষণই শক্তপুক্ত হাতের জুড়ে এক ঝটকায় কাঁধে তুলে নিল সপ্তদর্শীকে। মাহি নির্বিকার, কাঁদছে বোধ হয় নীরবে। এবার আর বাদ সাধেনি বুকা মানবী। নাকের পাটা ফুলিয়ে চোখ থেকে দু এক ফোঁটা অশ্রু গড়াতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের শান্ত অথচ রূঢ় কণ্ঠ। আগে তোকে সুস্থ করে নেই বান্দির মেয়ে, তারপর নিজ হাতে না হয় মারবো তোকে। বিশালাকৃতির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের রাজকীয় মখমলি বিছানায় বসে আছে মাহি। তার নতমুখটায় বুঝি অমাবস্যা নেমেছে আজ। সেই সাথে রাজ্য সমবিরক্তিতে ছেয়ে গিয়েছে তনুমন। আপাতত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রাশিয়ার অর্ধশত বেস্ট ডক্টরস। কেউ কেউ সফেদ রঙা অ্যাপ্রন জড়িয়ে আছে গায়ে, তো আবার কেউ কেউ গায়ে জড়িয়ে রেখেছে সামান্য হুডি। কারো কারো ফর্সা গাউন মুক্ত, কেউ আবার পরে আছে সামান্য স্যান্ডো গেঞ্জি। এমন বলা কওয়া ছাড়া মাথার উপর কালো মুখোশ জড়িয়ে জোর করে তুলে আনলে এমন দশা তো হবেই। বেচারারা যা বেহাল দশায় পড়ল না, তাদের এমন বেগতিক দশা দেখে লজ্জিত মাহি। পুতুলের ন্যায় মাথা নুয়ে বসে আছে বিছানার উপর, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এক ঘর ডাক্তার। এদিকে থরথর করে কাঁপছে ঘর ভর্তি ডক্টরস। মনস্টারের হিডেন প্যালেসে পা পড়েছে তাদের। এবার এখান থেকে প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পারবে কিনা তা নিয়ে বড় শঙ্কিত সকলে। ঘর ভর্তি মানুষজন যখন নিজেদের উৎকণ্ঠায় মত্ত, ঠিক তখনই কামরার সুবিশাল দরজা দিয়ে হড়বড়িয়ে ঢুকলো গোটাকত কষ্টধারী গার্ডস। প্রত্যেকের বেশভূষা একই ধরনের, দেখতেও ভীষণ মজবুত প্রকৃতির। তাদের দেখেই ভয়ে তটস্থ ডাক্তাররা জড়সড় ভাব নিয়ে দাঁড়ালেন সবাই। এরই মধ্যে দরজা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে প্রবেশ করলো অ্যাডুন। বাম হাতে তার বিশাল ব্যান্ডেজ, গলায় ঝুলছে আর্মসলিঙ্গ। ফর্সা ললাটপটের অর্ধেকটা ঢেকে গিয়েছে সফেদ রঙা মোটা ব্যান্ডেজের আড়ালে। যুবকের মুখবাবে একরাশ ক্লান্তি, ভিন্ন রঙা চোখ দুটোতে ভর করেছে ঈষৎ লালাভু আবরণ। সারা রাত না ঘুমে থাকার ফল আর কি। গম্ভীর মুখ অ্যাডুন ঘরে ঢুকে কেমন স্থির হয়ে দাঁড়ালো। পরক্ষণেই কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটে কাট কাট ভঙ্গিতে শোধালো, Put your head down. Everyone, monster is coming. তৎক্ষণাৎ হুকুম তামিলে ব্যস্ত হলেন প্রত্যেকে। ঘাড় নুয়ে নজর ঝুঁকালেন আলগোছে। অ্যারুনও বাদ যায়নি, গম্ভীর মুখে ঠিকই নুয়ে নিল ঘাড়। প্রায় মিনিট দুয়েক পর কামরার সম্মুখ দুয়ারে দিয়ে আগমন ঘটল একজোড়া শক্তপুক্ত দাম্ভিক কদমের। মার্বেলের মসৃণ তক্তকে মেঝেতে বোর জুতার মোটা পাটাতনের ঠক ঠক শব্দ তুলে এগোচ্ছে মনস্টার। তার প্রতিটি কদমের শব্দ যেন কাটা ধরে দিচ্ছে প্রত্যেকের গায়ে। শুধু তার জুতোর ঠক ঠক শব্দ নয়, বরং মার্বেলের ফ্লোরের সঙ্গে আরও একটা ধাতব নলের চিরবিরানো ঘর্ষণের শব্দ তীব্রভাবে কানে বাজছে সবার। তবে প্রাণের ভয়ে কেউই আর সম্মুখে চোখ তুলে তাকানোর দুঃসাধ্য দেখায়নি। মনস্টার আজ ফের আবির্ভূত হয়েছে নিজ চিরচেনা খোলসে। গায়ে জড়ানো কালো রঙা ওভারক্লোক, হাতে দুটো সামান্য উচালে প্রজাপতির ডানার ন্যায় স্পষ্ট সেরূপ। সুদর্শন মুখখানা ঢেকে আছে কালো রঙা ফুল মাস্কে। মাথায় বসেছে কালো রঙা বড় একখানা গুল টুপি। মনস্টারের ডান হাতের কবজি সন্ধিতে ঝুলে আছে তারই সিগনেচার ব্রেসলেটটা। মাস্কের আড়ালে ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। ক্ষণে ক্ষণে তাতে ফুঁক বসাচ্ছেন যুবক। দাম্ভিক কদমের ধীর গতিতে ভর দিয়ে এগিয়ে গেল কামরার একপাশে সগৌরবে বেছে রাখা ডিভানের কাছে। যেথায় রসে গা এলিয়ে বসলো মুগ্ধ। চট করে পায়ের উপর পা তুলল নিজ আঙ্গিকে। এতক্ষণ বা হাতে থাকা বড়সড় স্নাইপার বন্দুকখানা ফ্লোরে ঠেকিয়ে রেখে তার অগ্রভাগে হাত রাখলেন চেন স্মোক আর মনস্টার। রাজকীয় ভঙ্গিমায় সিগার ফুঁকতে ফুঁকতে ভারী কণ্ঠে আদেশ ছুড়ল, ওকে সুস্থ কর তাড়াতাড়ি, যেভাবে হোক। আমার সিগারেট শেষ হবার আগে ওর সুস্থ হয়ে ওঠা চাই, না হলে। বাকিটা আর বলতে হয়নি যুবকের, তার আগেই কাজ হলো। সম্মানিত ডাক্তারগণ চটজলদি এগিয়ে এসে ভীষণ ভালোভাবে পরখ করতে লাগলেন মাহিকে। মধ্য থেকে একজন হুট করেই সপ্তদর্শীকে জিজ্ঞেস করে উঠল, আপনার কি সমস্যা মিস? ভীত মাহি নতমস্তকে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। হুট করে অত মানুষকে একসঙ্গে দেখে বড্ড অস্বস্তি হচ্ছে অন্তর্মুখী মানবীর। নিজ অজান্তেই তার চেহারায় ফুটে উঠেছে বড় হাঁসফাঁস ভাবস্রোত। তার কেউ দেখুক বা না দেখুক, অদূরে ডিভানের কোলে বসে থাকা মুগ্ধ ঠিকই দেখল। ছেলেটা তৎক্ষণাৎ ঠোঁট থেকে সিগার নামিয়ে কঠিন গলায় হুঙ্কার ছড়ে বলল, দুজন বাদে সবাই পেছনে যা, আমার প্রপার্টির অস্বস্তি হচ্ছে। ভরকান সবাই। মাথা নাড়িয়ে একে অপরের পানে চোখাচোখি করবার জো নেই তাদের।
ফলে কে থাকবে আর কে যাবে এ নিয়ে সকলেই পড়ল বড় দুটানায়। এমতাবস্থায় সেকেন্ড দৃশ্যে কেটে যেতেই আচমকা সম্পূর্ণ কক্ষ কেঁপে উঠল মনস্টারের হিংস্র গর্জনে। জাস্ট ডু ইট ফার্স্ট, বাস্টার্স। সহসা কেঁপে উঠে প্রত্যেকে। ভয় শুকনো ফাঁকা ঢুক গেলে প্রত্যেকে পা ঘোরালো উল্টো পথে। সামনে রইলেন কেবল দুজন মেডিসিন স্পেশালিস্ট, মধ্যবয়স্ক অভিজ্ঞ ডক্টর দুজন। মেয়েটার মলিন মুখখানা খানিক পরখ করে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলেন, কাইন্ডলি আপনার সমস্যাটা বলবেন মিস? আপনার ঠিক কোথায় কেমন কষ্ট হচ্ছে? শব্দ তো সে চিবুক ঠেকেছে গলার কাছে। ফাঁপা ঢুক গেলে মিনমিনে স্বরে কেবল শোধালো, সর্দি লেগেছে, বৃষ্টিতে ভিজেছিলাম তাই। অদৃশ্য হুজুট খেলেন ডাক্তার মহাশয়েরা। কয়েক মুহূর্ত কাটালেন হতভম্বতায়। কানে ভুল শুনলেন কিনা যাচাই করতে সম্মুখের মধ্যবয়স্ক কেমন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মিস, আপনি কি সামান্য সর্দি কাশি কথা বললেন? শব্দদর্শী তৎক্ষণাৎ উপর নিচ নিঃশব্দে মাথা নাড়ায়। তবে তখনই ডিভানে বসে থাকা রূঢ় মানব কেমন দাঁত খিচে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, সকাল থেকে 4 বার হাঁচি দিয়ে ফেলেছে, আর সেটা তুই সামান্য বলিস কোন স্পর্ধায়? বাস্টার্ড, তাড়াতাড়ি ওকে সুস্থ কর, না হলে তোকে ইমার্জেন্সি লাইফ সাপোর্টে পাঠিয়ে দিব। মাথাটা ভন ভন করে ঘুরছে ডাক্তারের। একটা মানুষ সকাল থেকে 4 বার হাঁচি দিয়েছে, সেটাও কি খুব বড় কিছু? আর এমন একটা সামান্য বিষয়ের জন্য কিনা তাদের মতো বেস্ট ডাক্তারদের এমন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে তুলে আনা হয়েছে? সিরিয়াসলি? মনে মনে বড় বিরক্ত ডাক্তার সাহেব। তবু মুখভাবে মেকি গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে রেখে গলার কাছে ঝুলে থাকা স্টেথোস্কোপটা আলতো করে হাতে নিলেন। ডাক্তারের যন্ত্রটার দুপাশে থাকা দুটো ইয়ারপিস কানে ঠেকিয়ে চেস্ট পিস মাহির বুকের কাছে এগিয়ে আনতে আচমকা বেচারা ডক্টরের গালে সপাটে বসলো এক চর। চরের সে কি তীব্রতা! বেচারা মধ্যবয়স্ক ফরেনার তক্ষুনি গাল বাঁকিয়ে ছিটকে পড়লেন মেঝেতে। চোখের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। কানের কাছে শব্দ হচ্ছে ভন ভন। মুখ গহ্বর ভরে যাচ্ছে উষ্ণ ক্ষারীয় স্বাদে। গালটা যা চলছে না বেচারার, মনে হচ্ছে কেউ বুঝে এক মুঠ মরিচের গুঁড়ো ইচ্ছে মতো ডলে দিয়েছে বেচারার গালে। ডাক্তার নিজেকে সামলে উঠতে পারেনি এখনো। এরই মধ্যে পুরো ঘর কেঁপে ওঠে মনস্টারের বজ্র কণ্ঠে। হোয়াট দ্য ফাক আর ইউ গোয়িং টু ডু, ব্লাডি অ্যাসহোল? তোর সাহস কি করে হলো ওকে স্পর্শ করতে যাওয়ার? এহেন বজ্র কণ্ঠে কেঁপে উঠে উপস্থিত সবাই। বেচারে ভীতু মাহি কাঁপছে থর থর করে। এদিকে মুগ্ধ ব্যাপুরোয়া, তার সামনে কিনা তার প্রপার্টিতে হাত বাড়ানোর দুঃসাধ্য দেখিয়েছে কেউ। হে কি আর প্রাণের সয়! ব্যাপুরোয়া যুবক খেই হারালো নিজের। তখনই দাঁত কিরমির করতে করতে বা হাতে থাকা স্নাইপার বন্দুকখানা উঁচিয়ে লম্বাটে ধাতব নলের আগা তাক করলো মেঝেতে পড়ে থাকা ডাক্তারের দিকে। এহেন দৃশ্য দেখা মাত্রই আটকে ওঠে মাহি। তড়িৎ এক লাফে এগিয়ে সে আঁকড়ে ধরল মনস্টারের দুহাত। ভরকানো কণ্ঠে অনবরত অনুনয়ে জুড়ে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না, ওনার কোনো দোষ নেই, উনি তো ডাক্তার, এটা ওনার ডিউটি। মাথার রক্তগুলো টকবক করছে যুবকের, সর্বাঙ্গ জ্বলছে রাগে। ফলে শব্দদর্শীর এমন অনুনয় মোটেও কানে নিল না ব্যাপুরোয়া পুরুষ। উল্টো এক ঝাঁকুনি দিয়ে মাহির হাত দুটো নিজ হাতের উপর থেকে ছাড়িয়ে নিয়ে স্নাইপারের ট্রিগার টানলো। আর ঠিক পর মুহূর্তে বিকট শব্দে একের পর এক অগ্নিবর্ষীর সীসা বৃষ্টির ন্যায় ঝরতে লাগলো বেচারা নিরপরাধ ডাক্তারের সর্বাঙ্গে। এক নিমেষে ঝাঁঝরা হয়ে গেল বেচারার আস্ত দেহ। মার্বেলের সম্পূর্ণ তক্তকে মেঝেতে ছড়িয়ে গেল উষ্ণ তাজা লুফু। কিছু কিছু ছিটে ফোঁটা একইভাবে ভেজে দিচ্ছে মনস্টারের সর্বাঙ্গ। নেহাতি গায়ে কালো রঙা কাপড় পরেছে বিধায় লাল রঞ্জক তরলের খুব একটা উপস্থিতি দৃশ্যমান নয়। অন্যদিকে এরূপ ভয়ঙ্কর দৃশ্যে এক দফা ভারত শোরগোল পড়ে গেল উপস্থিত সকল ডক্টরদের মাঝে। কক্ষ জুড়ে চলছে প্রত্যেকের আত্মচিৎকার, অথচ মুগ্ধ নামক ব্যাপুরোয়া যুবক থামছে না মোটেও। স্নাইপারের সবগুলো অগ্নিশিসা সে বোধহয় আজ খালি করেই ছাড়বে। ওদিকে মাহি স্তব্ধ, চোখের সামনে এমন এক ভয়াবহ দৃশ্য দেখে প্রতিক্রিয়াহীন বেচারি। চোখ দুটোর কোটর ভরে যাচ্ছে অতি দ্রুত। সম্মুখে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার নিকট। প্রায় মিনিট 5 পর থামল মুগ্ধ। ডাক্তারের অস্তিত্ব আর আস্ত নেই। দেহের অবস্থা বড্ড করুণ তার। কোথায় শরীরের কোন অংশ তা বোঝা মুশকিল। ব্যাপুরোয়া মনস্টার বড় বড় নিঃশ্বাস ফেলছে, রাগে কটমট শব্দ তুলছে চোয়াল। ঘর ভর্তি ডক্টরস এখনো চিৎকার করছে বিধায় যুবক কালগোছে ঘাড় কাত করলো সামান্য।
বড়সড় গোলাকার টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা তার চোখ দুটো দেখা যায়নি তেমন, কিন্তু এতেই বুঝি কাজ হলো। ডাক্তাররা সব কেমন সঙ্গে সঙ্গে গুলো পাঠলেন মুখে। মুগ্ধ হাসলো ঠোঁট পিষে, তা অবশ্য লুকায়িত মাস্কের আড়ালে। পরক্ষণে সে কেমন আলতো করে ঘাড় বাঁকিয়ে তাকায় আরেক পাশে। ভয়ার্থ মাহিকে বিছানার এক পাশে এমন স্তব্ধ আকারে গা বাঁকিয়ে বসে থাকতে দেখে বাঁকা হাসলো নির্দয় মানব। হাতে থাকা স্নাইপার বন্দুকটা নিয়েই এগিয়ে এলো মেয়েটার নিকট। স্তম্ভিত মাহি এখনো তাকিয়ে আছে লহুতে ভেসে থাকা ফ্লোরের পানে। তার মস্তিষ্ক বোধ হয় অচল এই মুহূর্তে, নয়তো বেচারি মুগ্ধকে দেখে ঠিকই গা গুটিয়ে পালাতো এতক্ষণে। অথচ সে বসে আছে ঠাই নির্জীব হয়ে। এদিকে মুগ্ধ ততক্ষণে এসে দাঁড়িয়েছে মাহির মুখোমুখি। অতপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই রূঢ় মানব আচমকায় এক হিংস্র থাবায় চেপে ধরল মাহির নরম তুলতুলে রাজহংসীর ন্যায় আকর্ষণীয় কণ্ঠদেশ। হাতের জোর বাড়ালেও নির্বিকার মাহি। মুখটা কেমন দাঁত কিরমির করতে করতে শব্দদোষীর মুখটা খানিক উঁচুতে তুলল। মাহির ছলছল চোখে চোখ রেখেই এক অদ্ভুত অধিকার বোধে চিরবিড়িয়ে চাপা হুঙ্কারে বলল, ইউ নো না বিচ, আই এম নট এ গুড বয়। ইন ইউর ওয়ার্ডস, আই এম এ ব্লাডি বিস্ট। অ্যান্ড ইয়া, আই এম এক্সপেক্টিং দিস। আই এম এ ব্লাডি বিস্ট। তোর দিকে যে হাত বাড়াবে তার পরিণতিটা ঠিক এমনই হবে। এমন কি, তুই যার দিকে নিজে থেকে হাত বাড়াবি তার এবং তোর দুজনের পরিণতিটাও ঠিক একই হবে। ডু ইউ গেট মি বিচ? সম্মুখের দৃশ্য ঘোলাটে হচ্ছে মাহির। ধীরে ধীরে মস্তিষ্কের সকল নার্ভ কাজ করা বন্ধ করে দিচ্ছে। সেন্সলেস হবার প্রথম ধাপ এটা। বেচারি ভীত মেয়ের সাফোকেশন শুরু হয়েছে আবারও। অতিরিক্ত ভয়ে কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ। কাঁপতে কাঁপতে একটা সময় পুরোপুরি জ্ঞান হারালো মাহি। মুগ্ধ ভ্রু কুচকায় তা দেখে। তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছেড়ে দিতেই বেচারির নিস্তেজ দেহ লুটিয়ে পড়ল মখমলি বিছানার কোলে। মুগ্ধ তখন চোয়াল শক্ত করে গমগমে গলায় অ্যাডুইনকে আদেশ ছুড়ল, ওদের সবকটাকে টর্চার সেলে নিয়ে যা, আর আমার প্রাডাকে নিয়ে আয়। প্রাডার কথা শুনতে তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অ্যাডুইন। গলায় খরা নেমেছে তার। হতভম্বতায় কণ্ঠস্বর বাক শূন্য। মনস্টার আবার প্রাডাকে আনতে বলল কেন? রাগের মাথায় মেয়েটাকে না আবার মেরে ফেলে। অ্যাডুইন পড়ল মহা বিপাকে। আহত অবস্থায় না পারছে মনস্টারকে থামাতে, আর না পারছে অন্য কিছু করতে। ওদিকে মুগ্ধ তখন গটগটির প্রস্থান ঘটালো কক্ষ থেকে। প্রশস্ত করিডোর দিয়ে দাম্ভিক কদমে হাঁটতে হাঁটতে যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বিড়বিড়াচ্ছে, না, তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই বান্দির মেয়ে। আমার চোখের সামনে তোর দিকে অন্য কেউ হাত বাড়াবে তা আমার শানের খেলাফ। আর তুই আমাকে বাদে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবি, সেটা আমার সহ্য হবে না। সো আজকের পর থেকে জাহান্নামে ভালো থাকবি। শূন্যতায় মোড়ানো কক্ষ। রাতের স্নিগ্ধতায় সে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। মাথার উপর অ্যান্টিক ফ্যানখানা বন্ধ। এসি চলছে দুর্বার গতিতে। মখমলি বিছানার কোলে লুটিয়ে আছে অচেতন শব্দদর্শী। রাত 9:30টার কাছাকাছি। দাম্ভিক কদমে কক্ষে ঢুকলো মুগ্ধ। তার ঠিক পাশে তার প্রিয় পোষ্য প্রাডা। খুশিতে লেজ নাড়াচ্ছে হিংস্র প্রাণী। আজ কতদিন পর মন মতো স্বীকার করবে সে। কচকচ করে চিবুবে 17 বছরের মানব শরীরের নরম হাড়। প্রাডার চোখে মুখে অদ্ভুত খুশির ঝলক স্পষ্ট। অন্যদিকে নির্দয় মানব এগোচ্ছে ধীর পায়ে। তার বাঁ হাতে একখানা রিভলভার, ডান হাতে ধরে রাখা রামের বোতল, ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার। যুবক বিছানার পানে এগোচ্ছে, তবে তার দৃষ্টি মেঝেতে। সিগারেট টান বসাতে বসাতে সে তার পোষ্যকে ইনস্ট্রাকশন দিয়ে বলছে, লিসেন প্রাডা, আমি ওর বুকে 2টো গুলি করব, আর মাথায় একটা। গুলি করার 5 মিনিট পর থেকে তুই ওকে খাওয়া শুরু করবি। ওর সব কিছু একা খাবি না কিন্তু। ওর অস্ত্রগুলো সাইকির জন্য রাখবি, আর হাত পা একটা একটা করে ড্যানি হ্যালির জন্য রাখবি। স্যান্ডিকে মাথাটা দিয়ে দিস। তুই আমার গুড বয়, রাইট? প্রাডা জিভ বের করে হুঙ্কার ছুড়ল। তার মানে সে রাজি এহেন প্রস্তাবে। হিংস্র মনস্টার কেমন রূঢ় হেসে এগোর সম্মুখে। তবে দৃষ্টির সামনে পড়তে আচমকা পা থামল তার। বিছানার চারকোনায় ঝুলছে সফট রঙা পাতলা ফিনফিনে পর্দা। আশ্চর্য, এই পর্দাগুলো তো তখন ছিল না। যুবক কেমন কপাল গোছালো এবার। ঠোঁটের ফাঁক থেকে এক ঠোকে সিগারটা ফেলে দিল মেঝেতে। পরক্ষণে ধীর কদমের সম্মুখে এগিয়ে সে বন্দুক ধরে রাখা হাত দিয়ে পর্দা সরাতেই থমকায় সে। গোটানো কপালের চামড়া শিথিল হলো নিমিষেই।
বাদামের চোখজোড়া থেকে তৎক্ষণাৎ সরে গেল সকল ক্রূরতা। সেথায় এবার ভর করলো একরাশ চক্ষু শীতলতা। বিছানায় চিত হয়ে শুয়ে আছে মাহি। সিলিংয়ের উপর নিভু নিভু আকারে জ্বলতে থাকা হলদে বাতির টিমটিমে আলোয় সে কি রূপ বেরিয়েছে সপ্তদর্শীর। টানা হৃদয় আজ বুঝি বড্ড নজর কাড়া ঠেকছে। ঠোঁট দুটোর নিখুঁত রেখা নজর আটকাচ্ছে যুবকের। সপ্তদর্শী ঘুমন্ত, তার বুকের ওঠা নামার গতি মৃদু। যুবক অদ্ভুত মোহনীয় দৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। পায়ের কাছে দাঁড়িয়ে থাকা প্রাডা তখন ক্ষুধায় কাতরাচ্ছে। ভুলবশত হুঙ্কার তুলতে আচানক এক হিংস্র থাবায় তার ঘাট চেপে ধরে রূঢ় মানব। তখনই মেরুদণ্ড বাঁকিয়ে প্রাডার মুখের কাছে মুখে নিয়ে চাপা হুঙ্কার ছড়ে বলল, হুশ, মাই গার্ল ইজ স্লিপিং। আওয়াজ নিচু কর বাস্টার্ড। তোর হুঙ্কারে ওর ঘুমে যদি এক চুলো ব্যাঘাত ঘটে, দেন আই সোয়ার আজ রাতে বেসমেন্টের হাঙরদের নাস্তা হিসেবে তোকে সার্ভ করা হবে। মাইন্ড ইট। রাতের এমন বিদঘুটে অন্ধকার খুব একটা কাবু করতে পারেনি কক্ষের বর্তমান আবহকে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরাটির চারপাশে ঝুলছে উজ্জ্বল জোনাকি ন্যায় স্ট্রিং লাইট, ছড়াচ্ছে মৃদুমন্দ আলো। সে আলোর নরম পরশপুছে বেশ নিপুণতার সঙ্গেই ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত সপ্তদর্শীর সর্বাঙ্গ। মখমলে বিছানার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড় সম মানুষটার নিঃশ্বাসের গতি বাড়ছে ক্রমশ। শক্তপোক্ত পা দুটোর হাঁটু বোধ হয় বড় ক্লান্ত আজ। যুবকের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা কেমন নিজেদেরকে ভেঙে বসলো জমিনে। রূঢ় মানবের চোখ দুটো আগে থেকেই অবাধ্য। আজ বুঝি নিজেদের অবাধ্যতার সকল সীমানা অতিক্রম করবার পায় তারাই মত্ত। তারা কেমন গভীর দৃষ্টে তাকিয়ে আছে ঘুমন্ত মাহির নরম প্যালক মুখ পানে। মুগ্ধ স্থির হতে চেয়েও পারছে না কেন যেন। মস্তিষ্ক তাকে বড্ড শাসাচ্ছে, ধিক্কার জানাচ্ছে তার এহেন উদ্ভট কর্মের জন্য। ডান হাতের মুঠোয় অবহেলায় আটকে থাকা রিভলভারটা যেন গুনগুনিয়ে তাকে বলছে, মালিক, ট্রিগার চাপুন। তবে কাণ্ড দেখো। মুগ্ধ কেমন দিন দুনিয়া ভুলে তাকিয়ে আছে মাহির পানে। সপ্তদশীর ঘুমের আবরণে ঢেকে থাকা প্যাল্লব মুখখানা যেন চোখ জুড়িয়ে দেবার মতো এক টুকরো শান্ত বিকেল। কি এক মায়া সেথায়, যে মায়ার বিধ্বংসী ডাক ধীরে ধীরে গলি দিতে যাচ্ছে নির্দয় মানবের ইস্পাত দৃঢ় কঠোরতাকে। সপ্তদশীর ছোট্ট তুলতুলে নাকের ডগাটা আজও লাল টুকটুকে রং ধরেছে। মুগ্ধের কুচকানো দৃষ্টি নীরবে পরখ করছে তা। বান্দির মেয়ে নাকের ডগাটা কি সবসময় এমন লাল থাকে, নাকি তার উপস্থিতিতে রং পাল্টালো? আপন চিন্তায় কপাল গোছালো মুগ্ধ। নীরব দৃষ্টি ধীরে ধীরে গড়িয়ে আনলো মাহির নরম আতখোলা গোলাপি ঠোঁটজোড়ার পানে। মুহূর্তেই এক অদ্ভুত তৃষ্ণায় ধুকে উঠল নির্দয় মানবের বুক। কণ্ঠনালীর লম্বাটা অংশে দেখা দিল গ্রীষ্মের বিদঘুটে খরা। তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটোর সঙ্গে গভীর বাদামি চোখ দুটো কেমন তৃষ্ণার্থ হলো যুবকের। সে তৎক্ষণাৎ মুখ গহ্বর থেকে সিক্ত জিভখানা বের করে এনে কোনো মতে ভিজে নিল নিজ শুষ্ক অধৈর্যরা। তবে বালাই ষাট, অধরের তৃষ্ণা মিটলেও তার চোখ দুটোর তৃষ্ণা যেন আজ মিটবে না। তারা কেমন তৃষ্ণার্থ চাতকের ন্যায় তাকিয়ে আছে ঘুমন্ত মেয়েটার নিষ্পাপ মুখশ্রীর পানে। যুবক বড্ড দুঃসাহসী। নিজ দুঃসাহসের কবলে পড়ে ফ্লোরের উপর দু হাঁটু ভর দিয়ে এগিয়ে এলো খানিকটা। তার দৃষ্টি নিষ্পলক। আপাতত খুঁটে খুঁটে দেখছে মাহির নরম তুলতুলে কপোলদ্বয়। কি সুন্দর পটকা মাছের মতো ফুলে আছে তারা, যেন গাল ভর্তি খাবার নিয়ে ঘুমোচ্ছে মেয়েটা। ঠোঁট দুটো কেমন বাচ্চাদের ন্যায় উল্টে রেখেছে দেখো। মুগ্ধ হাসলো। এক অদ্ভুত মুগ্ধতায় গালের একপাশে ছড়িয়ে গেল তার নিখুঁত ঠোঁটের রাখা। পিয়ার্সিং করা ঠোঁটের অল্প অংশটুকু আলগোছে চলে গেল ধারালো ক্যানাইন দাঁতের নিচে। সেথায় মনমতো পিষ্ট হলো বাচ্চারা। মুগ্ধ এখন নিজেতে নেই। রূঢ় নির্দয় মানবের মাথায় এই মুহূর্তে ভর করেছে মাহি নামক সপ্তদশীর বিধ্বংসী মোহ। সে মোহের স্থায়িত্ব কতক্ষণ তা বোধ হয় যুবক নিজেও জানে না। মুগ্ধ শান্ত, এক অদ্ভুত শান্ত ভাব নিয়ে সন্তর্পণে নিজ হাত দুটো উঠিয়ে রাখলো বিছানার পাশে। মেয়েটার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে আলগোছে মাথা রাখলো হাত দুটোর উপর। অতঃপর নিজ বাদামি চোখ দুটোর পরম বিশুদ্ধতায় মোড়ানো দৃষ্টি দিয়ে মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে লাগলো মুগ্ধ। কি আশ্চর্য সৌন্দর্য সে ছোঁয়ায়। হাত দিয়ে নয় বরং চোখ দিয়ে ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। ঘুমন্ত সপ্তদশী বোধ হয় অনুভব করলো সে ছোঁয়া। নিদ্রামগ্ন তনু তার মুহূর্তেই নড়ে উঠল খানিক। ক্ষুদ্র মুখখানা ঘুরে নিল বালিশের অন্তরালে। মুহূর্তেই মোহময় ঘুরের পর্দায় ছাদ ঘটল মুগ্ধের।
কপাল গুটিয়ে গেল বিরক্তিতে। সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেয়েটাকে, অথচ তার মনোযোগে তারই অনুমতি ছাড়া ব্যাঘাত ঘটানোর দুঃসাহস কিভাবে দেখালো বান্দির মেয়ে। দাঁতে দাঁত চাপে মুগ্ধ। রাগ ক্ষোভে তার এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটার নরম তুলতুলে গালে চটাস করেই এক দুটো চর বসিয়ে দিতে, কিন্তু এত সুন্দর ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়েটার গালে হাত উঠছে না মুগ্ধের। কেন যেন তার অবচেতন মনটা বারবার বিরোধ করছে মেয়েটার এমন সুন্দর ঘুমখানা ভাঙতে। নিজ মনের এহেন অবাধ্য চিন্তা ভাবনায় বড্ড বিরক্ত মুগ্ধ। তখনই চোয়াল শক্ত করে উঠে গেল বর্ষা ছেড়ে। মসৃণ ললাটে গোটা কতক ভাঁজ ফেলে চির বিরাচ্ছে মুগ্ধ। মেরুদণ্ড বাঁকিয়ে তড়িৎ গতিতে ফ্লোরের এক কোণে অযত্নে হেলে থাকা রামের বোতলখানা তুলে নিল হাতে। অতপর অস্থির ভঙ্গিতে শক্ত দাঁতের ফাঁকে বোতলের ক্যাপ চেপে ধরে এক ঝটকায় খুলে নেয় ব্যাপুরা যুবক। এক ঠুকে ক্যাপটা যে কোথায় ফেললো কে জানে। পরক্ষণে গপগপিয়ে গিলতে লাগলো তিক্ত স্বাদের অভিজাত পানীয় মাদক। এক নিমিষেই অর্ধেকটা পানীয় গিলে তবেই থামলো মুগ্ধ। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপচে পড়া রাগ সামলাতে ব্যস্ত সে। কটমট দৃষ্টিযুগল পুরো ঘরময় ঘুরে আচমকা গিয়ে ঠেকলো মাহির মুখপানে। তখনই থমকায় মুগ্ধ। সপ্তদশীর প্যালক মুখখানার পর বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়ছে কিছু বেয়াদব ক্যাশগুচ্ছ। সপ্তদশীর গৌরবর্ণা সুশ্রী মুখমণ্ডলে নিজেদের অধিকার বসিয়ে উঠছে তারা। মুহূর্তে যুবকের বাদামি চোখ দুটো অটল হলো। হুট করেই বুকের বাপাসটা বটে জ্বলছে তার। এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য চুলগুলোর কত বড় স্পর্ধা! তার সামনেই তার প্রপার্টির মুখের উপর আছড়ে পড়ছে। তার কাছ থেকে অনুমতি নিয়েছে তারা। যুবক দাঁতে দাঁত চাপলো পরক্ষণেই। এক আকাশসম রাগ নিয়ে আলগোছেই নিজ ডান হাতের রুক্ষ তর্জনী এগুলো সপ্তদশীর মূলায় মুখপানে। নিজ চিরায়ত স্বভাবের বিলকুল ধার না ধরে রূঢ় মানব কেমন আলতো করে ছুঁয়ে দিল মাহির রক্তিম কপল। ঘুমন্ত সপ্তদশীর তুলতুলে গালে নিজ রুক্ষ আঙ্গুলের আলতো ছোঁয়া লাগতেই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মুগ্ধের। এ যেন এক নাম না জানা শিহরণ, যা ফের খরা নামিয়েছে যুবকের কণ্ঠনালীতে। ক্ষণে ক্ষণে ঢুক গিলে কণ্ঠনালী ভেজানোর ব্যর্থ প্রয়াসে মত্ত সে। তবু কাজের কাজ যেন হলোই না। তার বেহায়া আঙ্গুলগুলো বুঝিয়ে আরেকটু ছুঁয়ে দিতে চাচ্ছে মেয়েটার তুলতুলে গাল। মুগ্ধ অস্থির। আরেকবার চুমুক বসালো বোতলের মুখে। মুখ ভর্তি পানীয় নিয়ে রয়ে শুয়ে ঢুক গেলে কেমন বাঁকা হাসলো দেখো। পায়ের কাছে পশমি পোষ্যের স্পর্শ পেয়ে যুবক তখনই নিজ পিয়ার্সিং করা ঠোঁটের একাংশ চেপে ধরে আনমনি বলল, মাই প্রপার্টি ইজ টু কিউট না? প্রাডার জিভ থাকলেও মানুষের মতো বাক নেই। বেচারা বোধহয় বিরক্ত হলো মালিকের এরূপ বাক্যে। ক্ষমতা থাকলে হয়তো এক্ষুনি বলতো, মালিক, খাবারের সামনে এনে খেতে না দিয়ে কিউট কিউট করে কেন মাথা খারাপ করছেন? আপনার প্রপার্টি আপনি না হয় বেশি করে দেখুন, শুধু শুধু আমাকে লোভ দেখান কেন? হুম। ভাগ্যিস প্রাডা মহাশয়ের জিভে ক্ষমতা নেই, থাকলে বোধহয় এক্ষুনি গর্দান যেত বেচারার। ওদিকে মুগ্ধ জনাব ক্ষণে ক্ষণে মাদকের বোতলে চুমুক বসাচ্ছেন আর এক দৃষ্টে তাকিয়ে আছেন মেয়েটার পানি। মুখ গহ্বরে থাকা শেষ পানীয়টুকু গিলে নিয়ে মুগ্ধ কেমন আলগোছে ঝুঁকে দাঁড়ালো মাহির মুখের উপর। চোখ দুটো অটল রেখে সেখানে রহস্যময় কণ্ঠে বিড়বিড়ে শোধালো, এই নিয়ে 4 বার তোকে মারতে সেও শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি বান্দির মেয়ে। আই এম ড্যাম শিওর তুই নিশ্চয়ই কালো জাদু করেছিস, নয়তো তোকে প্রাণে মারতে এলে হাত কাঁপবে কেন আমার? বান্দির মেয়ে, এখনো সময় আছে, আমার উপর জাদু করা বন্ধ কর, না হলে কোনো একদিন দেখবি তোর জাদু তোর উপরে বড্ড ভারী হয়ে পড়ছে। কালকেও আমার রাতের ঘুম হারাম করেছিস তুই, আর আজকেও তাই করছিস। নিজে নাক ডেকে ঘুমাচ্ছিস আর আমাকে জ্বালাচ্ছিস। উফ, সত্যি ভীষণ ইচ্ছে করছে তোকে মেরে ফেলি, কিন্তু হাত উঠছে না কেন? এই বান্দির মেয়ে, আমি কি পাগল হচ্ছি? রাত গভীর, ঝড়ো হাওয়া বইছে চারপাশে। এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে গোটা আস্ত মানুষ। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত গহীন জঙ্গল ছাড়িয়ে কয়েক গজেগুলি 8 পাখার সড়ক। চারিদিকে ল্যাম্পপোস্ট থাকলেও তাতে লাইটের উপস্থিতি নেই। কেউ বা কারা বুঝি সন্তর্পণে খুলে রেখেছে সেসব লাইট, যেন 8 পাকা সড়কটা সর্বদা ডুবে থাকে অন্ধকারে। অদূরের জঙ্গল থেকে ধেয়ে আসছে নেকড়ে বাঘেদের ক্রন্ধনধ্বনি। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম বৃষ্টি ভেঙে এগোচ্ছে নির্বিকার ভঙ্গিতে। কদম জোড়ার মালিক বড় উঁচু গরনের, হুড তুলে ঢেকে আছে মাথা, মুখে সেই চিরচেনা ভুতুরে মাস্ক। যুবক সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
বারে বারে এদিক ওদিক কাঁধ বাঁকিয়ে দেখছে পরিস্থিতি। আশেপাশে মানুষ দূর কি বাদ, একটা কুকুর বেড়ালেরও উপস্থিতি নেই। যুবকের হাতে একখানা লেজার লাইট, লাল রঙের তীক্ষ্ণ আলো ছুটছে লাইটটা। অন্ধকার পথটা চেনা হওয়ায় এইটুকু লেজার রোশনির অবলম্বনে বড় দক্ষতার সঙ্গে হাঁটছে মানব। আর কিছু দূর এগুলেই মূল সড়ক। সেন্ট পিটার্সবার্গের এই সড়কে খুব একটা যান চলাচল না হলেও পথটা অতটা দুর্গম নয়। যুবকের পায়ের জোর বাড়ালো। মূল সড়কে উঠে সেগুলো পথের বাঁ দিকে। দুর্গমী রাস্তার একমাত্র স্বস্তি হচ্ছে অদূরের জরাজীর্ণ টেলিফোন বুথটা। বুথের চারপাশের কাছের দেয়ালগুলো ভেঙে চৌচির হয়ে আছে, দেখতেও লাগে বড্ড পুরনো। তবু ভালো বিষয় হচ্ছে বুথে থাকা ফোনটা কানেক্ট হয়। যেখানে আশেপাশের সকল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, সেখানে এই একমাত্র টেলিফোন বুথ যেখানে নেটওয়ার্ক সংযোগ এখনও রয়েছে। যুবক সন্তর্পণে ঢুকলো বুথের ভিতরে। চটজলদি টেলিফোনখানা হাতে নিয়ে দক্ষ কায়দায় আঙুল চালালো নাম্বার প্লেটে। অতঃপর অতি পরিচিত এক নম্বরে কল দিয়ে দাঁড়িয়ে রইল রিসিভ হওয়ার অপেক্ষায়। বাহাতের তর্জনী এবং মধ্যমান ভাঁজে জ্বলছে ব্যানসন সিগারেট। ডেস্কের উপর অ্যাশট্রে থাকলেও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের ছাই। ব্যস্ত ডান হাত বারে বারে উল্টে পাল্টে যাচ্ছে সম্মুখের গুরুত্বপূর্ণ ফাইলে। হে যেন ফাইল ঘাটার নামে এক যুদ্ধ, যে যুদ্ধে মত্ত এক উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন যুবক, যার বেড়াল চোখ দুটো কেমন অস্থির হয়ে ডুবে আছে ফাইলের মসৃণ পৃষ্ঠের ভাঁজে। জীবনে কোনোদিন মদ সিগারেটে হাত না লাগানো এহসান বাড়ির আদর্শ বড় পুত্র ডক্টর ইফতেখার এহসান রুদ্র, সে কিনা গত 20 দিন ধরে নিজ অজান্তেই নাম লিখিয়েছে চেইন স্মোকারের দলে। সুদর্শন মুখখানায় জমিয়েছে রাজ্যের সব ক্লান্তির ছাপ। সারা দিন পরিবার পরিজনদের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা কঠিন মানব রাত হলেই ডুবে বসে নিজ ক্লান্তিতে। হন্য হয়ে খুঁজতে থাকে আদরের ছোট চাচাতো বোন মাহিরা এহসান অবধি পৌঁছানোর রাস্তা। আজও যুবক একই কাজে মত্ত। এলোমেলো ভঙ্গিতে একের পর এক সিগারেট ফুঁকে উল্টে পাল্টে দেখছে পুলিশে কিছু ফাইল। রুদ্র যখন নিজ কাজে মত্ত, ঠিক তখনই ডেস্কের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল তার। প্রয়োজনীয় কাজের মাঝে ব্যাঘাত ঘটায় সুদর্শনের গোটানো ললাটের চামড়া গুটিয়ে গেল আরও। চোয়াল শক্ত হলো পর মুহূর্তেই। ঠোঁটের ফাঁকে সিগারেট আটকে সে তৎক্ষণাৎ বিরক্তি নিয়ে ফোন তুলল কানের কাছে। কর্কশ কণ্ঠে বলল, হ্যালো ডক্টর ইফতেখার এহসান, রুদ্র হিয়ার, হুইজ ড্যাড? ফোনের ওপাশে থাকা মুখোশধারী ধুরন্ধর যুবক হাসল ঠোঁট পিষে। ঘাড় বাঁকিয়ে এক পলক এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে আলগোছে মাথার উপর থেকে হুটটা নামিয়ে দিয়ে রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর বলল, ইটস মি, কমান্ডার মায়াঙ্ক পাঠান। নাম তো শোনা হি হোগা। সহসা থমকায় বিড়াল চোখা রুদ্র। অজান্তেই বেড়ে গেল তার হৃদস্পন্দনের গতি। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল একটা শতবাকুতার ছাপ। বাদামি ঠোঁট চোখের মধ্যকার ফাঁক গুলিয়ে অস্ফুটে বেরোল, মায়াঙ্ক তুই? চোয়াল শক্ত হলো মায়াঙ্কের। চোখ দুটো লেপটে গেল এক দফা রাগান্বিত ছাপ। যুবক কেমন কটমুটি আওড়ায়, কেন অবাক হলি বুঝি? তুই কি ভেবেছিলি তুই না বললে আমি জানবো না আমার সানবাট কোথায়? সবাইকে কি নিজের মতো সেলফিশ মনে করিস? ইটস কাউন্টস। রৌদ্র নীরবে শুনল সব। এক অদ্ভুত অপরাধিত্ব বোধে পরক্ষণেই নিচু হলো তার কাঁধ। গলার কাছে বেশ কিছু কথা এসেও আটকে গেল কেমন। সুদর্শনের ঠোঁট কাঁপছে, ক্ষণে ক্ষণে গিলছে শুকনো ঢুক। ঠোঁট নাড়িয়ে কিছু আওড়াতে যাবে, অমনি ফোনের উপাস থেকে ভেসে এলো মায়াঙ্কের কটমট ধ্বনি। এতটা স্বার্থপর কবে থেকে হলি রোদ? হে আমি মানলাম আমি রেহানের মতো তোর বেস্ট ফ্রেন্ড নই, কিন্তু কলেজ লাইফে তোকে টক্কর দেওয়া কম্পিটিটরটা তো আমি ছিলাম, তাই না? তোর কাছে আমি আমার সানবাটকে আমানত হিসাবে রেখেছিলাম রোদ, আর তুই সেই আমানতের এতটাই সুন্দর খেয়ানত করলি যে তাকে এক হিংস্র মনস্টার এসে সবার সামনে থেকে তুলে নিয়ে গেল। তুই তখন কি করেছিলি রোদ? তুই থাকতেও শ্যাডো মনস্টার আমার সানবাটকে কিভাবে নিয়ে গেল? তুই তো ঠিকই নিজের বউ পরিবার সবাইকে আগলে রাখলি, তাহলে মাঝপথে আমার হৃদয়টাকে আগলে রাখতে পারলি না কেন রোদ? কেন পারলি না? বাকরুদ্ধ রুদ্র।
গলার কাছে দলা বেঁধেছে এক আকাশ সম কথা, কিন্তু আশ্চর্যের বিষয় ছেলেটার মুখ দিয়ে বেরোচ্ছে না একটি কথাও। সে কেমন ঠোঁট ফাঁক করে দৃষ্টি তুলেছে সিলিংয়ের দিকে। বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে কোনো মতে সামলে কেবল আওড়ালো, আমি জানতাম না মায়াঙ্ক, যার গায়ে আমি হাত তুলেছি সে যে রাশিয়ার শ্যাডো মনস্টার। এমনকি আমি এটাও জানতাম না যে ওই ছেলে অতিথির সঙ্গে আমার পরিবার, আমার সেজ আব্বু অর্থাৎ সাসপেন্ড অফিসার তাহেব এহসান সংযুক্ত। মায়াঙ্ক, ওই ছেলে মাহিকে তুলে নিয়ে গিয়েছে সেজ আব্বুর দুর্বলতা হিসাবে। মাহির প্রতি ওর কোনো টান নেই, মোহ নেই। ও শুধু প্রতিশোধের অনলে জলে তুলে নিয়ে গিয়েছে আমার বোনকে। আমি শেষ পর্যন্ত অতির চেষ্টা করেছিলাম মায়াঙ্ক, কিন্তু ফোনের ওপাশে থাকা মায়াঙ্কের ভ্রু কুচকেছে বেশ। মাস্কের আড়ালে চাপারঙ্গা মুখখানায় ফুটে উঠেছে এক রাস সন্দিগ্ধতা। মস্তিষ্ক জানল নতুন কিছু। সে তৎক্ষণাৎ সন্ধিহান গলায় বলে ওঠে, তোর সেজ আব্বু আই মিন তাইফ আহসানের সাথে ওই শ্যাডো মনস্টারের কি সম্পর্ক? আর সানবাট, দুর্বলতা, এসব কি বলছিস তুই? রুদ্র অস্থির। চটজলদি পা ঘুরিয়ে চলে গেল স্টাডি রুমের দরজার কাছে। কোনো দিকে অবলোকন না করেই তখনই দু হাতে ভেতর দিয়ে আটকে দিল দরজাটা। অতঃপর ফের পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল ডেস্কের কাছে। লম্বা এক নিঃশ্বাস টেনে এক নাগারে শুধালো, অনেক লম্বা কাহিনী মায়াঙ্ক, তোকে এত কিছু ফোনে বলা সম্ভব নয়। তুই শুধু এতটুকু শুনে রাখ, সেজ আব্বুর সাথে মনস্টারের অতীত জড়িয়ে। মনস্টার মাহিকে তুলে নিয়ে গিয়েছে যেন সে সেজ আব্বুকে তিলে তিলে মারতে পারে। অ্যান্ড গ্যাস হোয়াট, সে তার কাজে সফল। সেজ আব্বু গত 20 দিন ধরে নিজেকে ঘরবন্দি করেছে, কারোর সাথে কথা বলে না, খাবার দিলে খায় না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে বসে থাকে। আর সেজ আম্মু, উনি চলে গিয়েছে বাড়ি থেকে। ওনার ভাষ্যমতে সেজ আব্বুর আশেপাশে থাকলে তিনি আত্মহত্যা করবেন। আমাদের যত এহসান পরিবার আজ ভাঙনের পথে মায়াঙ্ক। আমি ভীষণ চেষ্টা করেছি সেজ আব্বুর কাছে থেকে কথা নেওয়ার, কিন্তু মানুষটা এত দুর্বল হবে কবে থেকে কে জানে। মাহির প্রশংসা উঠলেই বাচ্চাদের মতো কাঁদা শুরু করে। এই নিয়ে 2বার হার্ট অ্যাটাক করেছে। অ্যাজ এ ডক্টর আই কান্ট ফোর্স হিম, আই নো রাইট। পরে এতে বিপরীত হতে পারে। নীরব ভূমিকায় শুনল মায়াঙ্ক। কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো রৌদ্রের সন্দিহান কণ্ঠ, বাট টেল হিম ওয়েন থিং, তুই তো আন্ডার কভার মিশনে ছিলি, তাহলে তুই এখন সাউথ কোরিয়ায় কি করছিস? আচমকায় বাঁকা হাসল মায়াঙ্ক। আঙ্গুল দিয়ে ভ্রু কুচকে রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফোন চেক কর। আমি কুরিয়ার নই, বরং রাশিয়া থেকে বলছি। এন্ড অফ স্টিল এন্ড মাই মিশন। কপাল গোটায় রুদ্র। গম্ভীর মুখে তৎক্ষণাৎ কান থেকে ফোন নামিয়ে সামনে এনে পরখ করল নম্বরখানা। হ্যাঁ, 10 ডিজিটের নাম্বার সম্মুখে +7, অর্থাৎ রাশিয়ান কোড মিশ্রিত নম্বর। ব্যস্ততায় তখন এসবের প্রতি খেয়াল ছিল না সুদর্শনের। যে না পরখ করা শেষ হলো অমনি বিচক্ষণ যুবক কেমন গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, হোয়াট, তুই তাহলে মাইকি কোথায় পেলি? সামহাই মাইকি এখন রাশিয়ায়? চাপারাঙ্গা মুখখানায় আচানক ফুটে উঠল বিষাদের ছাপ। মায়াঙ্ক দৃষ্টি নোয়ালো। আলগোছে চোখ দুটো বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস টেনে আওড়াতে লাগলো, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গহীন জঙ্গলে নির্মিত দ্য মনস্টার প্যারাডাইস নামক কারাগারে বন্দিনী আমার সানবাট। তাকে রোজ নতুন নতুন নিয়মে টর্চার করে যাচ্ছে দ্য রোশডি কিং খেক নির্মিত নির্দয় রাক্ষসটা, যার কালো সাম্রাজ্যের সকল গোপন ইনফরমেশন কালেক্ট করে তাকে ধ্বংস করার মিশনে এসেছে সিবিএস টিম। ভাগ্যবশত সেই টিমের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছে মায়াঙ্ক পাঠান। একদিন সে প্যারাডাইসের বিদ্যুৎ বন্ধ করে দেয়াল টপকে দোতলায় কোনো এক ঘরে পৌঁছে দেখি এক আহত যুবক অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়। যুবকের বুকের উপর মোটা ব্যান্ডেজ। আমি চোখ ঘুরাতেই দেখি সেই ঘরের
দরজার কাছে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছি এক সুকন্যা। অন্ধকার ঘরটা সেদিন মোমবাতির নরম আলোয় আলোকিত। আমি দৃষ্টি ক্ষীণ করতে যা দেখলাম তাতে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যাবার জোগাড় হয়েছিল আমার। আমি দেখলাম সেই মেয়েটা আর কেউ না, সে আমার সানবাট, যাকে বিগত 6 বছর ধরে নিজের মণিকোঠায় সাম্রাজ্ঞী বানিয়ে রেখেছি। সে সেদিন অন্য এক পুরুষের ঘরে দাঁড়িয়ে আছে, তাও কিনা মোহময় ভঙ্গিতে। বিশ্বাস কর রোজ, সেদিন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি ভুল দেখেছি, তাই সাথে সাথে ঘরে ঢুকে এক মোমবাতির উপর হাতের তালু রেখে বোঝার চেষ্টা করেছিলাম আমি আদৌ ভুল কিনা। কিন্তু ভাগ্য আমার, সেই মেয়ে সত্যিই আমি সানবার্ড ছিল। আমি ওকে বহুবার বলেছি চলে যেতে, ভয় দেখিয়েছি মনস্টারে, তারপরেও মেয়েটা কেমন নাছোড়বান্দা দাঁড়িয়েছিল। আমি সেদিনই ওকে নিয়ে আসতাম নিজের সাথে করে, কিন্তু মনস্টারের প্যারাডাইস থেকে কাউকে সশরীরে তুলে আনা অসম্ভব। একদিন অপেক্ষার ফল হিসেবে সানবার্ডকে পেয়েছিলাম বড্ড কাছে। সব ঠিকঠাক ছিল রোদ, আমার সানবার্ড প্যালেন্স থেকে পালিয়েছিল, কিন্তু ফোনের ওপাশে থাকা কঠিন মানবের বিড়াল চোখ দুটো কেমন ছলছল হয়েছে দেখো। বুকটা চলছে ভীষণ অস্থিরতায়। পাগল প্রেমিকের আর্তনাদ তার চেয়ে ভালো কে বুঝবে শুনি। ম্যাঙ্কের কণ্ঠ মাঝ পথে থামতেই রৌদ্রের অস্থিরতা বাড়ল। তৎক্ষণাৎ বলে উঠল, কিন্তু কি মায়াঙ্ক, তারপর কি হলো মাহির? কোথায় আছে আমার বোন? ইস্পাত দৃঢ় মানব কমান্ডার অত সহজে দুর্বল হয় না। তবু মায়াঙ্ক আজ হলো। বিষাদী কণ্ঠে পাল্টা উত্তর দিল, ওই শ্যাডো মনস্টার আবারও আমার বোকা সানবার্ডকে আটকে ফেলল, নিজ খাঁচায় তুলে নিয়ে গেল আমারই চোখের সামনে। আর আমি মিশন নামক দায়িত্বে বেড়াজালে আটকে নির্বিকার ভঙ্গিতে দেখলাম শুধু, পারলাম না ওকে আটকাতে। শেষটুকু শুনে বড় আশাহত হলো রৌদ্র। সুদর্শন মুখখানায় এক পশলা মেঘ জমিয়ে যুবক কেমন হেঁটে গেল বিশাল থাই গ্লাসের জানালার কাছে। সরু দৃষ্টি তাক করলো জানালার বাইরের ব্যস্ত ঢাকা শহরের পানে। অতঃপর খানিকক্ষণ সময় নিয়ে আওড়ালো, তো নেক্সট মুভ কি মায়াঙ্ক? কাকে বাঁচাবি, ডিপার্টমেন্ট নাকি মাহিকে? ওপাশের গম্ভীর কণ্ঠ নিরুত্তেজ। মাথার উপর ঝুম বৃষ্টির পানে মুখ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ বুঝতেই তার মানুষপটে ভেসে উঠল মাহির নরম তুলতুলে মুখখানা। মায়াঙ্ক হাসল, শান্ত ভঙ্গিতে জবাব দিল, দো টুকুই আগে হিমাংশু রায়ের কর্মদার কদির রায়ের। টুট 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 টুট। কথার মাঝেই টুট টুট শব্দে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলো। রৌদ্র কেমন গম্ভীর মুখে কান থেকে ফোন নামিয়ে নিয়ে পরখ করলো একবার। সময় নিয়ে আবারও বলল, হ্যালো মায়াঙ্ক, আর ইউ হিয়ারিং? ওপাশের কল কেটেছে বেশ আগে। মায়াঙ্কও কেমন শঙ্কিত চিত্তে উল্টে পাল্টে দেখছে ফোন। আঙ্গুল চালিয়ে ফির নম্বর টুকে কল দিয়েও নেটওয়ার্কের বিচ্ছিন্নতার কারণে কল ঢুকলো না আর। মায়াঙ্ক থামলো, হাত থেকে ফোনটা আলতো করে রাখলো প্লেটের উপর। পরক্ষণেই ঝুম বৃষ্টির মাঝেই বেরিয়ে গেল বুথ থেকে। দু হাত হুডের পকেটে গুজে যুবক কেমন গুনে গুনে পা ফেলছে সম্মুখে। কনক্রিটের প্রশস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে বিড়বিড় করে বলে, আমার 6 বছরের নির্লস সাধনা তুমি সানবার্ড, তাকে অন্তরে লুকিয়ে রেখে এখনো বেঁচে আছি আমি। তোমাকে এত সহজে হারাই কি করে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোমায় অন্য কারো হাতে দেব না। আকাশের ওই চাঁদের গায়ে হাজারো কলঙ্ক থাকলেও মানুষ যেমন চাঁদের মোহে তার দাগের কথা ভুলে যায়, ঠিক তেমনি আমার মন আকাশের ব্যক্তিগত চাঁদ। আমার সানবার্ড, তোমার গায়ে শত কলঙ্ক থাকলেও আমার ভালোবাসা তার দাগ মিটে যাবে নিমিষে। তুমি
দেখে নিও সানবার্ড, এই মরণ খেলা আমি জিতবই। ফোন হাতে নিয়ে পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে রৌদ্র। মুখটা গম্ভীর তার। মস্তিষ্কে বাজছে মায়াঙ্কের বলা শেষ কথাটা। হিমাংশু রায়, এটা আবার কে? আধিরের সাথে কি সম্পর্ক ওনার? তার ভুরুর ধনু বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কচির হার। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি। ঈদের চাঁদও চাই। উত্তর কলকাতার শোভা বাজারের বিখ্যাত রায় জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 150 বছর ধরে। প্রাচীন এই জমিদার বাড়ি আজও মুখরিত রায় জমিদার পরিবারের গৌরবময় উপস্থিতিতে। জমিদার বাড়ির অন্দরমহল, সে কি লম্বা বারান্দা, এদিক ওদিক ভারী কারুকার্যে খোদাই করা কাঠের দরজা, উঁচু ছাদ থেকে ঝুলে আছে ঝাড়বাতি। চারিদিকে মৃদু চন্দন আর পুরনো কাঠের গন্ধ যেন মিলেমিশে একাকার। অন্দরমহলের নৃত্য কক্ষে তালিমে মত্ত রায় জমিদার পুত্রী নিরুপমা রায়। সপ্তদর্শী কন্যার দীঘল কালো কেশ, লম্বা বেলুনি যার ছুঁয়ে দিচ্ছে হাঁটুর কাজ। মোটা কাজলে সেজেছে সপ্তদর্শীর টানা টানা বড় চোখ, সিথি ভর্তি লাল রঙের সিঁদুর, গায়ে লাল সাদা মিশেলের গোলাকার চুড়িদার কুর্তি, পায়ে বাচ্ছে ঘুঙ্গুর। সপ্তদশীর ফুলদেটে গরুবর্ণা গায়ের রং যেন এক কথায় কাঞ্চা সোনা। রোদের আলো পড়তেই ত্বক করে চকচক। বিলাসিনী তালিম নিচ্ছে, একা একা ঘুঙ্গুর পায়ে ঘুরছে শাস্ত্রীয় নৃত্যে। এরই মধ্যে অন্দরমহলের নিচতলা থেকে ধেয়ে এলো এক প্রৌঢ়ার ঝাঁঝালো কণ্ঠ। নীরু, বলি, হায় হায়, অঞ্জলি না দিয়ে কিসের নৃত্য করছি লীলা? মা ঠাকুরন রে বলবো? তখনই নৃত্যরত পদযুগল থেমে গেল সপ্তদর্শী নীরুর। বুকের ওঠানামার গতি বড্ড জোরালো তার। নিজ ভুলে জিভ চলে গেল দাঁতের নিচে। সপ্তদর্শী ছুটল তৎক্ষণাৎ। ঘুঙ্গুরের রুমঝুম শব্দ তুলে তড়িৎ গতিতে বেরিয়ে এলো নৃত্যকক্ষ থেকে। অন্দরমহলের দোতলার কাঠের তৈরি রেলিংয়ের দ্বার ঘেঁষে দাঁড়িয়ে হালকা উকি দিল নিচতলায়। প্রৌঢ়াকে দেখে কানে হাত রাখল নীরু। অপরাধী ভাবস্রোতে চাপা স্বরে বলল, ঠাকুমা, এবারের জন্য ক্ষমা করুন, কথা দিচ্ছি আর কখনো অঞ্জলি না দিয়ে আসবো না। পোড়া নিজ লালচে দাঁতগুলো বের করে হাসলেন কেমন। নীরুর এমন সুশ্রী মুখখানা দেখলেই গলে যান তিনি। আজও হলো তাই। মাথা নাড়িয়ে হাত উঁচিয়ে কেবল বলল, মনে থাকে যাতে। সপ্তদর্শী আলতো হাসলো, উপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝালো মনে থাকবে। কাঠের তৈরি সুবিশাল ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন রায়বাড়ির বড় কর্তাগিন্নি সুদীপা রায়। তার পেছনেই দাঁড়িয়ে আছে দাসী শর্মিষ্ঠা, সুন্দর করে আছড়ে দিচ্ছে গিন্নির কোমর সমান দীঘল কালো ক্যাশগুচ্ছ। তিনি নিজ কাজে বহাল থেকেই কেমন দুনামুনা করছেন। আয়নার প্রতিবিম্বে তা নজর এড়ায়নি সুদীপার। তিনি রইসে হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে একখানা পান তুলে গালের ভাঁজে দিয়ে বললেন, মনে থাকে যাতে। সাহস পেলেন শর্মিষ্ঠা। তৎক্ষণাৎ হড়বড়ে বলতে লাগলেন, বাজারে গেছিলুম কর্তাগিন্নি, সেখানে কয়েকজনকে বলতে শুনলাম আমাদের নীরুর কথা। সবাই বলছিল অবিবাহিত হওয়া সত্ত্বেও বিগত 8 বছর ধরে রায় জমিদার পুত্রী যে বেখেয়ালি পুরুষের অপেক্ষায় রোজ সিঁথি রাঙিয়ে যাচ্ছে, সে পুরুষ কি আদৌ ফিরবে কোনোদিন? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই আগুন চোখে ঘুরে তাকলেন সুদীপা। রাগে গজগজ করতে করতে তখনই দাসীর গালে বসালেন 5 আঙ্গুলের ছাপ। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে সাপের ন্যায় ফুসফুস করতে করতে বলে উঠেন, রায় পরিবারের রক্ত যার গায়ে বইছে সে নিজের জান দিয়ে দিবে, তবুও কোনোদিন নিজের দেয়া জবানের কথা ভুলবে না, কোনো দিন না, অধীর আসবেই। ইভানের সম্মুখে থাকা টেবিলের উপর সাজিয়ে রাখা নানান বাহারি খাবার। মাহি একটু একটু করে খেয়েছে কিছু কিছু। মুখে রুচি মন্দা দেখা দিয়েছে তার। কিছুই ভালো লাগছে না খেতে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলা কেমন ভ্রুকুচকে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহির এমন খাবার দেখে নাক সিটকানো দেখে সে কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মোলাই, খাচ্ছ না কেন? ওষুধ খেতে হবে তো। সঙ্গে সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ালো মাহি। দুহাত বুকের কাছে বেঁধে উল্টো পথে গই হাট খোলা জানালার দিকে। বিস্বাদী কণ্ঠে অন্য প্রসঙ্গ টেনে বলে, ভালো লাগছে না খেতে। মিলা ব্যস্ত হলো ওইরূপ কথায়। তখনই পা বাড়িয়ে মাহির পানে এগুতে গেলেই তার দৃষ্টি গিয়ে আটকায় ঘরের দরজার কাছে। অমনি তৎক্ষণাৎ মাথা নুয়ে নেয় বেচারি। মনস্টার দাঁড়িয়ে আছে দরজার কাছে,
কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তা কে জানে। মিলা ভার্ত মনস্টারের সামনে কুট কাচালি চলে না তার। ভার্ত মেয়ে কদম পেছাতে নিঃশব্দে ঘরে ঢুকলো মুগ্ধ। এক হাত তার পকেটে গুজে রাখা থাকলেও অন্য হাতের আঙুলে ইশারায় মিলাকে বেরোতে বলল ঘর থেকে। হুকুম তামিলে মত্ত তরুণী তখনই কেমন ব্যগ্র পায়ে হাঁটা ধরল দরজার নিকট। এদিকে এসে চলে যেতে এই মুগ্ধ কেমন শটান হয়ে এগোয় মাহির নিকট। সপ্তদর্শী ঘুরে দাঁড়িয়ে আছে, দেখছে না পিছু। কেউ একজন যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে তা থুরায় টের পেল সে। মাহি কেমন বিষাদ নিয়ে তাকিয়ে আছে বাইরে, বিষাদ ভরা কণ্ঠে তখনই আনমনেই বলে ওঠে, মিলা তোমার কাছে বই হবে? আমি আবার বই পোকা মানুষ। আগেও বই না পড়লে ঘুম আসতো না, এখনো ভালো ঘুম হয় না তেমন। তোমার কাছে বই থাকলে আমাকে। বলতে বলতে পিছু ফিরল সপ্তদর্শী। আর অমনি তার সরু নাকের ডগাটা আলতো করে লেগে গেল এক পাহাড় সম প্রশস্ত বুকের সঙ্গে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। চশমা পরা চোখ দুটো তৎক্ষণাৎ উচ্ছে তাকালো মানুষটার পানে। সম্মুখে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন কপাল গুটিয়ে তাকিয়ে আছে। চোয়াল বরাবরের ন্যায় তীক্ষ্ণ তার, দৃষ্টি বড্ড সরু। মাহি সঙ্গে সঙ্গে দৃষ্টি নোয়ালো। বিরক্ত হয়ে মুগ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে গেলেই যুবক আচানক ভারী কণ্ঠে বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।